ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবা। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিভাবে এত সহজে চান্স পাওয়া যায়, কোন টেকনিকটা ফলো করতে হবে, কোন বইটা পড়তে হবে এবং কিভাবে পরিশ্রম করলে, কোন স্ট্র্যাটেজি ফলো করলে আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবো, অর্থাৎ দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবো, সেই টেকনিকটা কি, সেই উপায়টা কি ভাই একটু বলে দেন তো। তুমি অনেকে জিজ্ঞাসা করো, আমি প্রায় প্রত্যেক ক্লাসে এই টুকিটাকি একটু একটু করে এই বিশ্ববিদ্যালয়ে কীভাবে চান্স পাওয়া যায়, শুধু চান্স না, কীভাবে টপ মেরিট লিস্টে তোমার নামটা আনা যায়, সেই টেকনিকগুলো প্রতি ক্লাসে ভিডিওতে বলে দেই। প্রিয় ভাইরা, যাদের স্বপ্ন এই বিশ্ববিদ্যালয়কে নিজের করে নেওয়া, যাদের স্বপ্ন দেশের শাটলযুক্ত ক্যাম্পাসকে নিজের করে নেওয়া, অর্থাৎ আগামী 4-5 বছরের জন্য এই ক্যাম্পাসের পাহারাদার হয়ে যাওয়া, তাদেরকে আজকে ক্লাসে স্বাগত জানাবো। তো প্রিয় ভাইরা, একটু দ্রুত আমার সাথে যুক্ত হবা। আমি তোমাদের সুন্দর মতো প্রত্যেকটা ক্লাস আমি প্রতিবারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা ফটো তোমাকে দেখাই, যাতে করে তুমি বুঝতে পারো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসলে কতটুকু সৌন্দর্য এবং কতটা মায়া এবং পাহাড় ঘেরা ক্যাম্পাস। আমি তোমাকে জাস্ট একটু দেখার জন্য নিয়ে আসি। পাশাপাশি এই বিশ্ববিদ্যালয় কীভাবে জয় করবা, একটু প্লিজ ভাইরা আমার সাথে দ্রুত যুক্ত হবা। আমি তোমাকে আস্তে ধীরে ধীরে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে ভাইরা? ওকে, একটু দ্রুত আমার সাথে যুক্ত ভাইরা। হ্যাঁ, এই তো ভাইরা দ্রুত যুক্ত হচ্ছে। আমাকে একটু দ্রুত জানাবা কে কোথা থেকে যুক্ত হয়েছে আমার সাথে, কে কোন জেলা থেকে আসছো। চট্টগ্রামের বাইরে, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাদের ঝাপনা, চট্টগ্রাম মানুষ তো আছোই, পাশাপাশি বাইরে থেকে যারা আসো একটু কমেন্ট করে জানাবা যে কে কোন জেলা থেকে আসছো আমার সাথে যুক্ত হয়েছো। এই তো প্রিয় ভাইরা, একটু দ্রুত যুক্ত হও। হ্যাঁ, একটু আমাকে জানাবা যে কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছে আমার সাথে। হ্যাঁ, কে কোন জেলা থেকে আমার সাথে যুক্ত হচ্ছে একটু কমেন্ট করে প্লিজ ভাইকে একটু কনফার্ম করবা যে ভাই আমি এই জেলা থেকে আসছি। ওকে, আমি জাস্ট তোমাকে এটাই দেখানোর জন্য আসছি, জাস্ট তোমাকে কিভাবে এই বিশ্ববিদ্যালয়, ভাই আমি আমার নিজের বিশ্ববিদ্যালয়, আমি তোমাকে প্রলোভন দেখাচ্ছি না, বাস্তব যেটা। আমি মনে করো তোমার এক বড় ভাই, এই বড় ভাই হিসাবে আমার যতটুকু কর্তব্য, যতটুকু দায়িত্ব, আমি তোমাকে ততটুকুই বলবো। একজন বড় ভাই হিসাবে আমি তোমাকে বলবো, তোমাকে পরিশ্রম করতে বলবো। এখন পরিশ্রম যে করবা, রাইট ওয়ে কোনটা, সঠিক পথ কোনটা, কোন পথে আগালে তুমি সিইউকে পাবা, তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়কে পাবা, কোন পথটা, সেই পথটার মধ্যে যারা আগে গিয়েছে, অর্থাৎ উনি বলতে পারবেন ভালো যে এই বিশ্ববিদ্যালয়ে পড়েছে, উনি পড়াশোনা করে এই বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, সে জানে যে এই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথটা কোথায়। প্রিয় ভাইরা, আমরা দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, তোমার মতো অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে আমরা নিয়ে আসার অনেক বড় ভূমিকা পালন করেছি আমরা বিশ্বাস করি তোমাকেও এই বিশ্ববিদ্যালয়ে আমরা নিয়ে আসতে পারবো। জাস্ট একটু কথা শুনতে হবে এবং পরিশ্রম করতে হবে, যাতে বাবা মা গর্ব করে বলতে পারে আমার ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার মেয়ে, আমার ভাতিজা বা আমার ভাতিজি যেই হোক না কেন এই বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে গর্ব করে বলতে পারে। ওকে, এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, প্রিয় ভাইরা, হ্যাঁ দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে আসছে আমার সাথে। ওকে, এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া প্রথমত কঠিন না, অনেক একটা সহজ ব্যাপার। জাস্ট মনে করতে হবে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ এবং তোমার মেরিট পজিশনটা সবার আগে আনো, এটাও সহজ। হ্যাঁ, এটাও সহজ, তোমাকে ভাবতে হবে। ওকে, তাহলে এই বিশ্ববিদ্যালয়ে আমি জাস্ট আজকে যে কোশ্চেনগুলো নিয়ে একটু বলে নিই তোমাকে, একেবারে টু দি পয়েন্টে প্রত্যেকটা জিনিস তোমাকে আগে ক্লিয়ার করে নিই, ঠিক আছে? ক্লিয়ার করে নেই যাতে তোমার সহজ হয় বুঝতে। ওকে ভাইরা, খেয়াল করো, আমি তোমাকে জাস্ট বলবো যে তোমার কিভাবে তুমি এই বিশ্ববিদ্যালয়, ভিডিওটা আসতেছে না? আচ্ছা, আসছে। ওকে ভাই, আসছে। ওকে, এখন খেয়াল করো, এই বিশ্ববিদ্যালয়ে আমি একের প্রত্যেকের টপিক ভেঙে ভেঙে বলবো যে কোন টপিক থেকে কয়টা কোশ্চেন আসছে, কিরকম কোশ্চেন আসছে। আমি চাই আমি যে বিষয় তোমাকে পড়াবো, আমি মনে করি বাংলা পড়াবো, মাঝে মধ্যে জিকে তোমাকে দেখাবো, এই দুইটা বিষয় থেকে পরীক্ষায় কোন কোন টপিক থেকে পরীক্ষা প্রশ্ন আসছে এটা তোমাকে ক্লিয়ার করব এবং তুমি অ্যাজ এ অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসাবে তুমি বুঝতে পারবা তোমাকে কোন প্রশ্নটা পড়া উচিত, কোন বইটা পড়া উচিত এবং কোন প্রশ্নটাকে তোমার গুরুত্ব সহকারে দেখা উচিত। ওকে ভাইরা, তাহলে আমি আসি। তাহলে আমি চট্টগ্রাম বিষয় জয় করার জন্য যে টেকনিকটা বলবো, আজকের পুরাটা টপিক হচ্ছে ধ্বনি এবং বর্ণ সম্পর্কে এই যাবৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যা প্রশ্ন আসছে সবগুলো আমি একসাথে নিয়ে আসছি ভাইরা, ঠিক আছে? একটু দ্রুত আমার সাথে আসবা, ঠিক আছে? এতে দেখতে পাচ্ছি অনেকে কুমিল্লা থেকে আসছো, অনেকেই
অন্য অন্য বিভিন্ন জেলা থেকে আসছো, ঠিক আছে ভাইরা। তো বাংলা বর্ণমালায় কয়টি মাত্রাহীন বর্ণ আছে, এটা হচ্ছে একটা প্রশ্ন। এখন আমি তোমাকে ক্লিয়ার করে বলে দিই যে এই বিষয়টা তুমি মাথায় রাখবা। আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা হচ্ছে আমার ধ্বনি বর্ণ, অর্থাৎ ধ্বনি এবং বর্ণ থেকে এত মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আমরা পাই সচরাচর, এরকম প্রশ্নের মধ্যে যে প্রশ্নগুলো বারবার আসছে, সেই প্রশ্নগুলো আমি নিয়ে আসছি যাতে তুমি একেবারে ফুল কনসেপ্টটা পাও। যাতে আমি কষ্ট করি, সমস্যা নাই, বাট তুমি যাতে ফুল কনসেপ্টটা পাও, এটার জন্য তোমাকে ক্লাসটা নিয়ে আসছি। এখন আমি কি বলছি, বাংলা বর্ণমালায় কয়টি মাত্রাহীন বর্ণ আছে। খেয়াল করো, যারা এইচএসসি অ্যাডমিশন শেষ করে, মানে এইচএসসি পরীক্ষা শেষ, এখন অ্যাডমিশনের জন্য পড়াশোনা করতেছো, কোন ওয়েতে আগাবা তোমাকে বলে দিচ্ছি আমি, ঠিক আছে। এখন আসি প্রশ্ন কি এটা, বাংলা বর্ণমালায় কয়টি মাত্রাহীন বর্ণ আছে। এখন মাত্রা তোমাকে বুঝতে হবে, মাত্রা জিনিসটা কি। যেমন আমরা ছোটবেলায় কি লিখি ভাইয়া, ছোটবেলায় স্বরে আ লিখছি না, স্বরে আ লিখি, অথবা কি লিখছি রস্বই লিখি, অথবা আমরা কি লিখি গ লিখি গ, অথবা রিকার লিখি, এই যে রিকার লিখি, এভাবে লিখি না। এখন খেয়াল করো তো, প্রত্যেকটা বানানের মধ্যে যেখানে একটা পূর্ণ মাত্রা আছে, দাগ আছে একটা, এখানে অর্ধেক আছে অর্ধেক নাই, এখানে একটা পূর্ণ দাগ আছে, হ্যাঁ, এই যে এখানে পূর্ণ একটা মাত্রা আছে, অর্থাৎ পুরো দাগটা আছে, এটাকে বলে মাত্রা। আবার এখানের মধ্যে জাস্ট এতটুকু আছে এতটুকু নাই, মানে অর্ধেক আছে অর্ধেক নাই। আর এটার মধ্যে যেমন উও লিখলাম, উওর মধ্যে মাত্রা চিহ্ন নাই, এটার মধ্যে নাই। তার মানে কি বোঝাচ্ছে, তার মানে কোনটার মধ্যে উপরে মাত্রাটা আছে, কোনটার মধ্যে নাই, আর কোনটার মধ্যে আছে। এখন পরীক্ষা প্রশ্ন করছে বাংলা বর্ণমালা, ওয়েট খেয়াল তো, এখানে বলছে কি বাংলা বর্ণমালা, তার মানে কি বাংলা বর্ণমালা মানে কি স্বরবর্ণ প্লাস ব্যঞ্জন বর্ণ, হ্যাঁ, প্লাস কি ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ দুইটা মিলে কিন্তু বাংলা বর্ণমালা। আবার ক্লিয়ার করতেছে ভাইয়া, পরীক্ষায় এই শব্দটা থেকে আলাদা হয়ে যাবে। পরীক্ষায় যদি প্রশ্ন ঘুরাই দেয় তাহলে ঘুরাবে এখানে ঘুরাবে কি বলছে বাংলা বর্ণমালা মানে কি স্বর এবং ব্যঞ্জন দুইটা মিলেই বাংলা বর্ণমালা। তাহলে বাংলা বর্ণমালার মধ্যে মাত্রাহীন অর্থাৎ মাত্রা নাই, আমি জানি স্বরবর্ণের মধ্যে মাত্রা নাই হচ্ছে কয়টার ভাইয়া, চারটির বর্ণ মাত্রা নাই, মানে চারটা বর্ণ আছে যেটার মধ্যে কি নাই, কোনো মাত্রা নাই। যেমন কি যেমন আমরা জানি এ, তারপর কি ওই, পরে কি ও, পরে হচ্ছে ও, এই চারটার মধ্যে কি নাই, কোনো মাত্রা নাই। এখানে পেলাম কয়টা, চারটা। এখন আসি বাকি ছয়টা বর্ণ আছে, যে ছয়টা বর্ণের মধ্যে মাত্রা নাই। এগুলো কোনগুলো, এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। কোনগুলা, একটা হচ্ছে উ, একটা হচ্ছে ইয়, পরে কি একটা অনুস্বর, একটা খণ্ডত্ব, একটা বিসর্গ, একটা চন্দ্রবিন্দু। কয়টা হলো ভাইয়া, ছয়টা হয়েছে, ছয়টা আর এখানে কয়টা, চারটা। তার মানে কি, তার মানে আমার ব্যঞ্জন বর্ণের মধ্যে মাত্রাহীন হচ্ছে আমার ছয়টা, আর স্বরবর্ণের মধ্যে আমার মাত্রাহীন হচ্ছে কয়টা, চারটা। তাহলে 6 আর 4 যোগ করলে কত হচ্ছে ভাই আমার 10। তার মানে স্বর ব্যঞ্জন বর্ণ মিলে আমার মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টা। আর পরীক্ষায় প্রশ্ন আসবে ঠিক এইভাবেই, বর্ণমালা দ্যাট মিনস স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দুইটাকে যখন একসাথে যোগ করে ফেলবো তখন সেটা হবে বর্ণমালা। আর স্বরবর্ণের মধ্যে আমার আছে 4টা, আর ব্যঞ্জন বর্ণের মধ্যে আমার আছে কটা, 6টা, মোট হচ্ছে 10টা। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার 10। সঠিক উত্তর কত ভাইয়া, সঠিক উত্তর হচ্ছে আমার 10। এই তো বুঝতে পারছো কিভাবে ক্লিয়ার করে দিলাম তোমাকে, মানে মাত্রা সম্পর্কে যদি প্রশ্ন আসে। এখন মনে করো পরীক্ষা এটা আসলো না, এটা তো বিগত বছর আসছে, এটা মনে করো আসলো না, আসছে কি বাংলা স্বরবর্ণের মধ্যে কি বলছে, স্বরবর্ণের মধ্যে তোমার হচ্ছে কি বলছে, স্বরবর্ণ অর্থাৎ স্বরবর্ণের মধ্যে তোমার হচ্ছে মাত্রাহীন বর্ণ কয়টা, তখন উত্তর হবে 4। তখন উত্তর কত হবে 4। এখন বল স্বরবর্ণ কেটে দিল, বললো কি ব্যঞ্জন, তার উত্তর কত হবে, তখন উত্তর হবে 6। কত হবে 6। এখন আসি স্বরবর্ণের মধ্যে একটা আছে বর্ণ আছে, স্বরবর্ণ মোট হচ্ছে কয়টা, স্বরবর্ণ আমার মোট হচ্ছে কয়টা, 11টা বর্ণ আছে। এই 11টা বর্ণের মধ্যে এই যে রি, যেটা বর্ণটা রি, এটা হচ্ছে অর্ধমাত্রা। কি মাত্রা ভাইয়া, অর্ধমাত্রা। স্বরবর্ণের মধ্যে জাস্ট একটাই বর্ণ আছে, যে বর্ণটার মধ্যে কি শুধুমাত্র একটা অর্ধমাত্রা আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার রি, এখন দেখো খেয়াল করো, আমি জানি স্বরবর্ণ হচ্ছে 11টা, কয়টা, 11টা। এই 11টার মধ্যে 4টার কি নাই, কোনো মাত্রা নাই, 4টা মাত্রাহীন। বাকি রইল কয়টা ভাইয়া, 11টার মধ্যে যদি আমার 4টা চলে যায়, বাকি রইল কয়টা, বাকি রইল আমার 7টা। 7টার মধ্যে একটা হচ্ছে অর্ধমাত্রা, কয়টা, একটা হচ্ছে অর্ধমাত্রা। তাহলে মাত্রাহীন 4টা, একটা হচ্ছে অর্ধমাত্রা, তাহলে কয়টা গেল, 5টা। বাকি রইল কয়টা, আর 6টা, আর 6টা হচ্ছে পূর্ণমাত্রা।
পূর্ণমাত্রা মানে কি? যার উপরে পুরোটা দাগ আছে, যেমন স্বরে আ, স্বরে আ এটার মধ্যে কি আছে? পূর্ণমাত্রা আছে। বুঝতে পারছো? পূর্ণমাত্রা আছে। তাহলে পূর্ণমাত্রা হচ্ছে 6টা, মাত্রাহীন হচ্ছে 4টা, আর অর্ধমাত্রা হচ্ছে কয়টা? 1টা। এগুলো কোত্থেকে? এগুলো স্বরবর্ণের মধ্যে, এগুলো স্বরবর্ণের মধ্যে। ওকে, এগুলো স্বরবর্ণের মধ্যে। ক্লিয়ার? ওকে, ওকে ভাইরা ক্লিয়ার? বুঝতে পারছো তাহলে? ওকে ঠিক আছে। এখন পরবর্তী প্রশ্নে আসি ভাই। আমি পরবর্তী প্রশ্নটা খেয়াল করো। প্রত্যেকটা প্রশ্ন একটু কনফিউশন ক্রিয়েট করতে পারো তোমার মনের মধ্যে, কারণ তুমি জানো না তো, তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি সবগুলো আস্তে আস্তে। বাংলা ভাষায় সর্বপ্রথম, ওয়েট, এই যে দেখো খেয়াল করো, তুমি যেখানে কনফিউশনটা হবে ভাইয়া, তুমি অ্যাডমিশনের ক্ষেত্রে পরীক্ষা হলে গিয়ে এখানে ধরা খাবা। কারণ আমার একটা অভিজ্ঞতা আছে ভাই, জানি তো শিক্ষার্থীরা কোন জায়গায় ধরা খায়, এটা তো আমার একটা অভিজ্ঞতা আছে। আমি নানান শিক্ষার্থীর প্রশ্নের সম্মুখীন হয়েছি, নানান শিক্ষার্থীর নার্ভাসনেস স্বচক্ষে দেখেছি। আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, তুমি যে এই জিনিসটা দিতে তাকাও। কি বলছি? কি বলছে এখানে? বাংলা ভাষায়, সরি বাংলা ভাষার, নট বাংলা ভাষায়, মানে বাংলা ভাষার, মানে বাংলা আমরা যে ভাষায় কথা বলতেছি, এই ভাষার, এই ভাষাটার সর্বপ্রথম ব্যাকরণ রচনা করেন কে? ওয়েট, এখানে একটু প্যাস আছে ভাইয়া, এখানে একটু প্যাস আছে। প্যাসটা কি দেখো, আমি প্রথম মনে রাখো, বাংলা ভাষার, অর্থাৎ এই বাংলা একটা ভাষা, ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজের প্রথম ব্যাকরণটা রচনা করেন হচ্ছে মনোয়েল দা। যে মনোওয়েল, জাস্ট মনোওয়েল বা মনোয়েল, হ্যাঁ সরি মনোওয়েল, এই জাস্ট মনোয়েল দা এসম্পোসাও, এই ব্যক্তিটা, অর্থাৎ সি নাম্বারটা, এই যে ব্যক্তি, এই ব্যক্তি হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজের প্রথম তিনি হচ্ছেন ব্যাকরণ রচনা করেন বাংলা ল্যাঙ্গুয়েজের, হ্যাঁ একটা বাংলা ভাষার। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণটাকে ইংরেজিতে প্রথম রচনা করেন হচ্ছে নাথালিয়ান ব্রাসি হেলহেড। একটু ক্লিয়ার করে বলি, আর একটু ক্লিয়ার করে বলি, খেয়াল করো, তোমাকে আবার একটু ক্লিয়ার করে বলি। প্রথম হচ্ছে কি, অর্থাৎ বাংলা, এই যে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? সে হচ্ছে মনোয়েল, জাস্ট মনে রাখবা, মনোয়েল দা আসাম, পুরো নামটা লিখলাম না আমি, হ্যাঁ এই যে ব্যক্তিটা, এই ব্যক্তিটা। তাহলে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? সে হচ্ছে ম্যানুয়েল দা আসাম পাসাও। কোন ভাষায়? পরীক্ষা আসতে পারে, কোন ভাষায়? উত্তর হচ্ছে পর্তুগিজ ভাষায়, পর্তুগিজ ভাষায়, জাস্ট মনে রাখবা। তাহলে বাংলা ভাষাটার, বাংলা ল্যাঙ্গুয়েজের মানে ব্যাকরণটা, গ্রামারটা রচনা করা হয়েছে প্রথম পর্তুগিজ ভাষায়। কে করছেন ভাইয়া? তার নাম হচ্ছে মনোয়েল দা এসম্পাসাও বা আসুম্পাসাও, যেটাই হোক, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রথম মুক্তি। পরোক্তি আসি, বাংলা ভাষার কি আসি? পরেরটা হচ্ছে কি? বাংলা ভাষার ব্যাকরণটা, বাংলা ভাষার ব্যাকরণটাকে ইংরেজি ভাষায় রচনা করে, বাংলা ভাষার ব্যাকরণটাকে ইংরেজি ভাষায় রচনা করেন, তার নাম হচ্ছে নাথালিয়ান ব্রাসি হেলহেড, এই ব্যক্তিটাই। তাহলে আমি তোমাকে কনফিউশন ক্লিয়ার করতে পারছি ভাই? পারছি। আমি দুইটা জিনিস বলছি তোমাকে, একটা হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজের সর্বপ্রথম মানে ব্যাকরণ রচনা করেন কে? সে হচ্ছে মনোয়েল দা এসম্পাসাও, উনি করছেন পর্তুগিজ ভাষায়। আর দ্বিতীয়ত ইংরেজি ভাষায় সর্বপ্রথম বাংলা ল্যাঙ্গুয়েজের গ্রামার রচনা করেন, সে হচ্ছে নাথালিয়ান ব্রাসি হেলহেড। ক্লিয়ার? আশা করি ক্লাস লাগবে না তাহলে এখানে। শর্ত দুইটা, কিন্তু পয়েন্ট কিন্তু দুইটা এখানে। একটা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন মনোয়েল দা এসম্পাসাও, সে হচ্ছে পর্তুগিজ ভাষায়। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমার এটা, বাংলা ভাষার ব্যাকরণটাকে ইংরেজি ভাষায় রচনা করছেন নাথালিয়ান ব্রাসি হেলহেড। ক্লিয়ার? ওকে, থার্ড পয়েন্ট, তৃতীয় পয়েন্টে আসি। এই যে বাংলা ল্যাঙ্গুয়েজ, এই বাংলা ল্যাঙ্গুয়েজটাকে বাংলা ভাষায়, কোন ভাষা ভাইয়া? বাংলা ভাষায় বাংলা ব্যাকরণটাকে, অর্থাৎ বাংলা ব্যাকরণ লিখে রাখো, এই বাংলা ব্যাকরণটাকে বাংলা ভাষায়, কোন ভাষায়? অর্থাৎ এই ভাষার ব্যাকরণটাকে এই ভাষায় প্রথম রচনা করেন রাজা রামমোহন রায়, দেখে রাখো। অর্থাৎ এখন আসি 3টা পয়েন্ট একসাথে আসি। প্রথম পয়েন্ট হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজের গ্রামার রচনা করেন পর্তুগিজ ভাষায় মনোয়েল দা এসম্পাসাও সর্বপ্রথম। 2 নম্বর পয়েন্ট, বাংলা ভাষার ব্যাকরণটাকে ইংরেজি ভাষায় রচনা করেন
তার কি নাথালিয়ান ব্রাসি হেলহেড গ্রামার বইটার নাম হচ্ছে এ বেঙ্গলি গ্রামার অফ ল্যাঙ্গুয়েজ, এরকম একটা বইয়ের নাম। ঠিক আছে, থার্ড পয়েন্ট হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণটাকে বাংলা ভাষায় রচনা করেন সে কে? সে হচ্ছে রাজা রামমোহন রায়, এবং সেই ব্যাকরণের নামটা পরীক্ষায় আসে। সেই ব্যাকরণের পরীক্ষার নামটা কি বলে দিই প্রিয় ভাইরা, আমাকে বলে দেখে ভেঙে দেবো সুন্দর মতো, যাতে অ্যাডমিশনে আসলে অন্তত আমার কথা মনে পড়ে যে ভাইয়া পড়াইছিল, ভাইয়া শিখাইছিল, এ ভাইয়া পড়াইছিল। ঠিক আছে, তাহলে কি বলছি, তাহলে আমি প্রথম 3 নম্বর পয়েন্ট, এই রাজা রামমোহন রায় বাংলা ভাষায় বাংলা ব্যাকরণটাকে রচনা করেন। সেই ব্যাকরণের নাম কি? সেই ব্যাকরণের নাম হচ্ছে গৌরী ব্যাকরণ। কি ব্যাকরণ? গৌরীয় ব্যাকরণ। গৌরীয় ব্যাকরণ শেষ। সেই ব্যাকরণের নাম কি ভাই? গৌরী ব্যাকরণ। ওকে 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 ঠিক আছে, এখন বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো ভাইয়া। হ্যাঁ, ওকে, পরবর্তী প্রশ্নে আসি। তাহলে যদি এই বাংলা ব্যাকরণ থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, তোমরা পারবা না ভাইয়া? আমি আশাবাদী তোমরা পারবা, কারণ নার্ভাসনেস হওয়ার কিছু কারণ নাই। ভাইয়া শিখাই দিছে, একবার স্পষ্ট করে ভেঙে ভেঙে বলে দিছি, যারা ব্রিলিয়েন্ট, যারা চালাক, তারা কিন্তু অলরেডি নোট করে ফেলছে। এই যে ভাইয়া যে কথাগুলো বলছে, তোমার মনে হইতেছে ভাইয়া আমি পারবো, আমি ভাইয়া যেহেতু শিখাই দিয়েছি পারবো না, তুমি পারবা না, তোমাকে ব্রেন তোমাকে ধোকা দিচ্ছে। একটু পর ভুলে যাবা তুমি, কারণ তুমি একটু পর অন্য কাজে মনোযোগ দিয়ে দিবা, তখন আমার কথা তোমার মনে থাকবে না। যারা ব্রিলিয়েন্ট, যারা আসলে চান্স পাবে, যারা চালাক, তারাই চান্স পাবে। তারা কি করছে? তারা সুন্দর মতো খাতার মধ্যে নোট করে রাখছে। বুঝতে পারছো? খাতার মধ্যে নোট করে রাখছে। ওকে, পরবর্তী আসি। পরবর্তী পয়েন্টটা কি? পাণিনির রচিত বিখ্যাত ব্যাকরণের নাম কি? এই পাণিনি হচ্ছে মানে ব্যাকরণ জগতের, ব্যাকরণ জগৎ, নট বাংলা ব্যাকরণ, নট ইংরেজি ব্যাকরণ, নট স্প্যানিশ ব্যাকরণ, ব্যাকরণ জগতের সর্বপ্রথম এই ব্যক্তির মানে হাত ধরে ব্যাকরণটা শুরু হয়। সে তার নাম কি? তার নাম হচ্ছে পাণিনি। এই ব্যক্তির ব্যাকরণ মানে গ্রন্থের নাম হচ্ছে অষ্টাদই। এটা নাম থাকি ভাইয়া, সেই নাম হচ্ছে অষ্টাদই। ওকে, তাহলে সেই ব্যাকরণটার নাম কি? সেই ব্যাকরণের নাম হচ্ছে অষ্টাদই। ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে তার ব্যাকরণ। ঠিক আছে ভাই, এগুলো তার ব্যাকরণ। এইগুলো সব সাধারণ কোশ্চেন ব্যাংকের মধ্যে সুন্দর মতো উল্লেখ করে দেওয়া আছে, আমি প্রশ্নগুলো এখানে সিলেক্ট করে নিয়ে আসছি আর কি। ঠিক আছে ভাইরা, ওকে, তাহলে পাণিনির রচিত বিখ্যাত ব্যাকরণের নাম কি? অষ্টাদই। ঠিক আছে, এটা মনে রাখবা। পরবর্তী প্রশ্নে আসি, দেখো কি বলছে। এটা বিগত বছর আসছে। রূপতত্ত্বে কোন বিষয়টি আলোচিত হয়? ওরে বাপরে বাপ, না বলছে। কিছু কিছু স্টুডেন্ট কি করবে, বলবে রূপতত্ত্ব কোন বিষয় আলোচনা হয়, এটা দেখে চলে যাবে। বাট এইখানে যে না লেখা আছে, ম্যাক্সিমাম শিক্ষার্থী এই না চোখে দেখবে না, মানে চোখ থাকতে অন্ধ হয়ে যাবে। এই নাটা দেখবে না, এই নাটা সে দেখবে না, চোখ থেকে সে অন্ধ হয়ে যাবে। ঠিক আছে, অন্ধ হয়ে যাবা। এখন যারা চোখ থাকতে অন্ধ, তারা চান্স পাবা না, কারণ এই ভুল তুমি যদি করো ভবিষ্যতে তুমি এই ভুল করবা, মানে বিশেষ পরীক্ষা দিতে ভুল করবা। এখন থেকে সতর্ক হবা, প্রশ্নটা ভালো মতো পড়বা কি বলছে এখানে। তা রূপতত্ত্ব মানে কি মনে রাখবা? রূপতত্ত্ব, রূপতত্ত্ব এর আরেক নাম হচ্ছে শব্দতত্ত্ব। কি তত্ত্ব ভাইয়া? শব্দতত্ত্ব, মনে রাখবা। রূপতত্ত্বের আরেক নাম কি ভাইয়া? শব্দতত্ত্ব। এই শব্দতত্ত্বের আলোচ্য বিষয় কি কি কি? শব্দতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে লিঙ্গ, তারপর হচ্ছে কি ধাতু, তারপর হচ্ছে সমাস, এগুলা এগুলা। এখন যারা চালায় তারা বলতে পারে উত্তরটা কি হবে। এখন রূপতত্ত্বের কোন বিষয়টি আলোচনা হয় না, তার মানে এখানে 3টা আছে অপশনে, 3টা অপশন রূপতত্ত্বের মধ্যে আলোচনা করা হয়, বাকি একটা অপশন আছে যে অপশনটা কি হয় না, রূপতত্ত্বে বা শব্দতত্ত্বের মধ্যে আলোচনা করা হয় না, তখন সেটাই উত্তর হবে। তখন উত্তর হবে সেটাই। এখন উত্তরটা কি হবে? এটা কি ধাতু হবে নাকি ধ্বনি হবে? একটু ক্লিয়ার করি, এটা হচ্ছে কি ধ্বনি হবে। এই ধ্বনি যেটা আছে, এই ধ্বনি হচ্ছে ধ্বনি তত্ত্ব আলোচ্য বিষয়, ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে উত্তর হচ্ছে কি সি নাম্বারটা। তার মানে কি? তার মানে লিঙ্গ রূপতত্ত্ব আলোচ্য বিষয়, ধাতু রূপতত্ত্ব আলোচ্য বিষয়, পরে কি বলছে সমাস, সমাস উপসর্গ প্রত্যয়, এগুলো হচ্ছে কোন তত্ত্ব আলোচ্য বিষয়? আলোচ্য বিষয়, সেটা হচ্ছে রূপতত্ত্ব আলোচ্য বিষয়। রূপতত্ত্বের 2টা নাম, একটা হচ্ছে রূপতত্ত্ব, 2 হচ্ছে শব্দতত্ত্ব। ক্লিয়ার? এক রূপতত্ত্ব, 2 হচ্ছে শব্দতত্ত্ব। ওকে ভাইরা, ওকে ডান। আশা করি আমার ভাইরা বুঝতে পারছো। পরবর্তী আসি ভাইয়া প্রশ্ন। এটা হচ্ছে আমাদের টার্গেট সিউ ড্রিম ব্যাচ। আমরা একেবারে ফুল ডেডিকেশন দিয়ে, যেমন ফার্স্ট সেকেন্ড টাইমে যে বেচটা আছে, আমরা চেষ্টা করি পরীক্ষাগুলো নিয়ে সুন্দর মতো জাস্ট তোমাকে কীভাবে মোটিভেট রাখা যায়, তুমি মাঝে মধ্যে হতাশ হয়ে যাবা, সেই জন্য পরীক্ষা সিস্টেম রাখছি এভাবে। পরীক্ষা আগে ছিল খুবই কম, আমরা চেষ্টা করতেছি পরীক্ষাগুলো নেই, শিক্ষার তুমি কি শিখতেছো এটা আমি যাচাই করি, তোমার কতটা প্রোগ্রেস হয়েছে, কতটা তুমি ডাউন হয়ে গেছো, যাচাই বাছাই করার জন্য সাপ্তাহিক মডেল টেস্ট, লেকচার মডেল টেস্ট, উইকলি মডেল টেস্ট এবং মান্থলি মডেল টেস্ট। অর্থাৎ তোমাকে বিশ্রাম নিয়ে কোনো সময় নাই, ফাঁকিবাজি কোনো সময় নাই। তুমি মডেল টেস্টে নাম্বার কম পাইছো, গ্রুপ থেকে আউট। এরকম অনেক শিক্ষার্থী হয়েছে সেকেন্ড গ্রুপ থেকে আউট, অনেক শিক্ষার্থী টেলিগ্রাম গ্রুপে নাই, সে জানো না। বুঝতে পারছো? পরীক্ষায় নাম্বার কম, নোট জমা দিচ্ছে না, নোট পাচ্ছি না, ক্লাস করতেছে না, গ্রুপ থেকে আউট।
মানে এটা জাস্ট তোমাকে এমন একটা ফিল দেওয়ার চেষ্টা, তুমি ফাঁকিবাজি করার কোনো সুযোগ পাবে না। তোমাকে ক্লাস করতে হলে অবশ্যই নোট জমা দিতে হবে, বুঝতে পারছো? এটা আমরা করে থাকি ড্রিম ব্রিজের মধ্যে। এখানে বি আর ডি অর্থাৎ যাদের স্বপ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়া, আইন নিয়ে পড়বা, অর্থনীতি নিয়ে পড়বা, বা যে কোনো ইংলিশ নিয়ে, বাংলা নিয়ে, ইতিহাস নিয়ে পড়বা, তার জন্য হচ্ছে বি আর ডি ইউনিট, তারা এখানে পড়তে পারো। যারা সায়েন্স, আর্টস, কমার্স, যারা যেই বিভাগের আছো, তারা সকল শিক্ষার্থী বি আর ডি পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? এই দুটো হচ্ছে সার্বজনীন ইউনিট। ওকে, পরবর্তী আসি, কি বলছে এখানে, প্রশ্নে আসি, দেখো প্রশ্ন আসি। অর্থতত্ত্বে, ওয়েট, অর্থতত্ত্বে বিপরীত শব্দ ও বাগধারা এই বিষয়টি কিসের অন্তর্ভুক্ত? মানে এখানে বলেই দিছে, এখানে কিন্তু বলেই দিছে, দেখো প্রশ্নের মধ্যে খেয়াল করো, এখানে বলেই দিছে অর্থতত্ত্ব। কি তত্ত্ব? তত্ত্ব। শেষ, উত্তর হয়ে গেছে। মানে চিন্তা করছো, তোমার ছবিতে এরকম প্রশ্ন হয়, অনেক হয়েছে ভাই, প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া হয়েছে, প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া হয়েছে। বুঝছো, পরীক্ষার মধ্যে প্রশ্ন ছিল শূন্য বানানটা, হ্যাঁ শূন্য, কি আসছে শূন্য মূর্ধন্য দিয়ে শূন্য, নিচের কোন বানানটা সঠিক, নিচের কোন বানানটা সঠিক, প্রশ্নের মধ্যে উপরে লেখা আছে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.20 বা 25 কাটা যাবে, শূন্য লেখা আছে, শূন্য এইভাবে লেখা আছিল। এখন অনেক স্টুডেন্ট শূন্য বানান রাখছে এভাবে, শহরের সুগার সু ও সুগার দিয়া পরে 9 দন্তন্য দিয়ে দফালা অনেকে দিয়ে আসছে। প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া ছিল, বিগত বছরের প্রশ্ন খোলো দেখবে শূন্য বানানটা আসছে পরীক্ষায়, বাট প্রশ্নের মধ্যে উত্তরটা দেওয়া ছিল। ঠিক একইভাবে এই প্রশ্নের মধ্যে উত্তরটা দেওয়া আছে, উত্তরটা কি হবে? সেটা হচ্ছে অর্থতত্ত্ব আলোচ্য বিষয়। সেটা কি 2 নাম্বারটা, সেটা হচ্ছে কি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। ক্লিয়ার করতে পারতেছি? এখন আমাকে ভাইয়েরা একটু সাহস নিয়ে বলো তো, মনের মধ্যে সাহস নিয়ে বলো তো ভাইয়া, এই প্রশ্ন যদি পরীক্ষা আসে, এই প্রশ্ন কিন্তু আসছে, তোমাদের বড় ভাইরা কিন্তু এই পরীক্ষা প্রশ্ন দিয়ে পাশ করে আসছে। আমি নিজে এই প্রশ্নগুলো ফেস করে আসছি না, আমি তো কোনো একটা বছরের প্রশ্ন দিয়ে আসছি না, আমি এগুলো ফেস করে আসছি না, আমি ফেস করে পরীক্ষা দিয়ে পাশ করে আসছি না ভাইয়া। এই প্রশ্নগুলো তুমি দেখতেছো, তুমি পারতেছো, তুমি পারো ভাইয়া, বলার আগে তুমি পারতেছো, তুমি বসতেছো, আমি যা বলতেছি তুমি এগুলো আগে বসতেছো, তার মানে ভেবে নাও তুমি চান্স পাবা। তোমার মনের মধ্যে একটা শক্তি চলে আসে অটোমেটিক্যালি, যে ভাইয়া যা পড়াচ্ছে তা দিয়ে আমি সবই পারতেছি, তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস গ্রোথ হবে, ঠিক আছে ভাইরা? ওকে, তাহলে আমি এটা পেয়ে গেছি। ওকে, আশা করি ক্লিয়ার করতে পারবা। জাস্ট স্বপ্ন ধারণ করো, চিন্তা করো, জাস্ট আর কয়েকটা দিন পরে, তুমি এখন কষ্ট করতেছো করো, জাস্ট কয়েকটা দিনের পরে এই কষ্টের বিনিময়ে যে আনন্দটা আছে, এই আনন্দটা পাবা ভাইয়া। তুমি জাস্ট লেগে থাকতে হবে তোমাকে। আমি জাস্ট প্রত্যেকটা ভিডিওতে বলি তোমাকে ধৈর্য সহকারে লেগে থাকতে হবে। তুমি মানুষ, তুমি সবসময় এক স্থির বা এক পথে চলতে পারবে না, মাঝে মধ্যে তোমাকে শয়তান ধোঁকা দিয়ে তোমাকে ডাইভার্ট করে দিবে। তুমি জাস্ট চেষ্টা করো ভাইয়াদের কথা শোনার চেষ্টা করো, ভাইয়া যা বলে একটু পড়াশোনা করার চেষ্টা করো। তোমাকে দেখাচ্ছি এই প্রত্যেকটা প্রশ্ন তোমার কাছে সহজ, কঠিন প্রশ্ন না, এখানে কঠিন প্রশ্ন আসে না, ডিপ কোশ্চেন হয় না। তুমি জাস্ট একটু ফলো করে পড়াশোনা করো, একটু চেষ্টা করো, পড়াশোনা মনোযোগ দাও, দেখবা এই প্রশ্নে এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। আরে তুমি সেকেন্ড টাইম সমস্যা নাই, তুমি ফার্স্ট টাইম আর কোনো ডাজন্ট ম্যাটার, তুমি পরীক্ষা দিছো, তুমিও সমান আমিও সমান, তোমাকে 100টা এমসিকিউ দেওয়া হয়েছে, আমাকেও 100টা এমসিকিউ দেওয়া হয়েছে, তুমিও সমান আমিও সমান, তুমি কি পড়ছো আমি কি পড়ছি আমি জানি না, বাট পরীক্ষা হলে প্রমাণ দিতে হবে আমি কতটুকু পারি। এই প্রশ্ন পরীক্ষা হলে আসছে, তুমি এখানে পারতেছো মানে তুমি ভবিষ্যতে পারবা, ইনশাল্লাহ তুমি ভবিষ্যতে পারবা, এই বিশ্বাসটুকু আমি রাখি। ওকে, তাহলে কি বলছে দেখো প্রশ্নের মধ্যে, নত্য সত্য বিধান, ওয়েট, নত্য সত্য বিধান, এই নত্য সত্য বিধান কোন তত্ত্বের আলোচ্য বিষয়? মানে আমরা জানি ব্যাকরণের আলোচ্য বিষয় চারটা, কয়টা? চারটা। একটা ধ্বনি তত্ত্ব, একটা ধ্বনি, একটা কি একটা শব্দ তত্ত্ব, একটা শব্দ, একটা হচ্ছে বাক্য, একটা বাক্য তত্ত্ব, একটা হচ্ছে অর্থ তত্ত্ব। মানে ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা? ব্যাকরণের মোট আলোচ্য বিষয় কয়টা ভাইয়া? চারটা, মনে রাখবা। ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা? চারটা। এই চারটার মধ্যে প্রথম কোনটা? প্রথম হচ্ছে আমার ধ্বনি তত্ত্ব। কি তত্ত্ব? ধ্বনি তত্ত্ব। এই ধ্বনি তত্ত্বের মধ্যে জাস্ট একটা টেকনিক মনে রাখবা, তোমরা জানো না ভারতের একজন প্লেয়ার আছে, তার নাম হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। এই ধোনি ব্যক্তি আছে না, এই ধোনি বিয়ে করছে, বিয়ে করার পরে বউর সাথে ঝামেলা হয়েছে। কি হয়েছে ভাইয়া? ঝামেলা হয় না? আরে এখন নিব্বা ঝামেলা হচ্ছে, নিব্বা ঝামেলা হয়, আর ধোনি তো বড় মানুষ, তার তো ঝামেলা হবেই। এখন ধোনির কি হচ্ছে? ঝামেলা হয়েছে। এখন এই ধোনি কি করলো? ধোনি বউয়ের সাথে, কার সাথে? বউয়ের সাথে 9 আর 6, বউয়ের সাথে 9 করে সন্ধি করলো। শেষ, সন্ধি করলো। জাস্ট এটা মনে রাখতে পারলে এটা পানি। মানে ধ্বনি তত্ত্ব আলোচ্য বিষয় কি কি আছে তোমার পানি হয়ে যাবে। দেখো তাহলে আমি কি বলছি, ধ্বনি তত্ত্ব আলোচ্য বিষয়ের মধ্যে কি আছে? বউ, বতে হচ্ছে বানান, কি ভাইয়া? বানান। এই বতে হচ্ছে বর্ণ, এই রস্যউতে কি? রস্যউতে উচ্চারণ,
উচ্চারণ, পরে নতে নত্যবিধান, সতে সত্যবিধান এবং সন্ধি। সন্ধি, নত্যবিধান, সত্যবিধান, উচ্চারণ, বানান, বর্ণ, এই সকল জিনিসগুলো হচ্ছে তোমার কোন তত্ত্ব আলোচ্য বিষয়? ধ্বনি তত্ত্ব আলোচ্য বিষয়। ধ্বনি তত্ত্ব আলোচ্য বিষয়, ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। আশা করি পারো ভাইয়া, এখন কোনো সমস্যা হবে না, আশা করি পারবা। ঠিক আছে ভাইয়া, ওকে। তাহলে উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে ধ্বনি তত্ত্ব। পরবর্তী প্রশ্ন আসে, খেয়াল করো। এই প্রশ্নটা আসছে মানে তুমি ধ্বনি, এই ধ্বনি আর বর্ণ টপিক থেকে একটা প্রশ্ন তুমি পাবা, হয় 2 ইউনিট না 2 ইউনিট, হয় 2 ইউনিট না হয় 2 ইউনিট, তুমি একটা প্রশ্ন পাবা, এটা 100% শিওর, 100% শিওর তুমি পাবা ইনশাল্লাহ এই ধ্বনি আর বর্ণ টপিক থেকে। ঠিক আছে, ওকে। এখন আসি, খেয়াল করো। শব্দের গঠন, ধাতু, লিঙ্গ। এখন একটু আগে বলছিলাম না, লিঙ্গ, সমাস, প্রত্যয়, উপসর্গ। হ্যাঁ, প্রত্যয়, উপসর্গ, বচন। হ্যাঁ, পরে হচ্ছে কি? প্রত্যয়। হ্যাঁ, প্রত্যয়, পরে কি? উপসর্গ। হ্যাঁ, উপসর্গ, যেগুলো শব্দের আগে বসে, উপসর্গ। এই সকল জিনিসগুলো হচ্ছে কোন তত্ত্ব আলোচ্য বিষয়? এটা হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব আলোচ্য বিষয়। এবার মনে রাখবা ভাইয়া, বারবার প্র্যাকটিস করতে হবে, তুমি পারবা না, প্র্যাকটিস করতে হবে। তুমি ভুলে যাবা, এই যে পড়াইছি তোমাকে, তুমি কিছুক্ষণ পর ভুলে যাবা, তার মানে কি তুমি হাল ছেড়ে দিবা? না, হাল ছেড়ে দিলে তো তুমি ওখানেই শেষ, তুমি ওখানেই শেষ। তুমি যুদ্ধে আসবে কেমনে? এই মেধার যুদ্ধে তুমি কিভাবে আসবা? তুমি তো ওখানেই শেষ। তোমাকে ঠিকই থাকতে হবে এবং শেষ পর্যন্ত লাস্ট যে 1 ঘন্টা তোমাকে সময় দেওয়া হবে, ওই 1 ঘন্টার জন্য নোট করতে হবে তোমাকে। ঠিক আছে ভাইরা, ওকে, শেষ। পরে আসি, তাহলে এটা উত্তর কি? এটা উত্তর হচ্ছে আমার রূপতত্ত্ব। এই শব্দটার আরেক নাম কি বলছিলাম? রূপতত্ত্ব। ওকে, পরে আসি, এটা সিইউসি ইউনিট, অর্থাৎ আমরা স্পেশাল ভাবে সিইউসি ইউনিট যেটা আছে, মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করে সি ইউনিট, এটাকে আমরা যা সুন্দর মধ্যে গড়ে তুলেছি, এটা এখানে একইভাবে প্রবলেম সলভিং, অ্যানালিটিক্যাল স্কিল আর হচ্ছে ইংলিশে ক্লাস হবে। ওকে, এখন আসি, কি বলছে এখানে খেয়াল করো। মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টা? মানে মৌলিক ব্যঞ্জন ধ্বনি আমার কয়টা? বুঝতে পারছো? মৌলিক ব্যঞ্জন ধ্বনি আমার কয়টা? ওয়েট, মৌলিক ব্যঞ্জন ধ্বনি আমরা জানি স্বরবর্ণের মধ্যে, স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে। এই ব্যঞ্জন বর্ণের মধ্যে মৌলিক স্বর ব্যঞ্জন বর্ণ হচ্ছে কয়টা? 30টা। কয়টা ভাইয়া? 30টা। আমি জানি কি? আমি জানি ব্যঞ্জন বর্ণ হচ্ছে কয়টা? 39টা। কয়টা ব্যঞ্জন বর্ণ? কয়টা? 39টা বর্ণ। বুঝছো? 39টা বর্ণ আছে। 39টা বর্ণের মধ্যে ধ্বনি কয়টা? ধ্বনি হচ্ছে আমার 30টা, যেগুলো হচ্ছে মৌলিক ধ্বনি। কয়টা? 30টা। কারণ প্রশ্ন করতে পারো ভাইয়া ব্যঞ্জন বর্ণ 39টা আমরা পড়ে আসছি, সবসময় দেখে আসছি, আপনি বলতেছেন 30টা, বাকি 9টা গেল কোথায়? বাকি 9টা গেল কোথায়? মানে এখানে ছিল 39টা, আপনি বলতেছেন 30টা, কিন্তু এখানে আর 9টা কই গেল? 9টা কোথায়? প্রশ্ন করতে হবে না? তোমার তো মনে মনে প্রশ্ন আসছে, সেগুলো আমি বলে দিচ্ছি তোমাকে। 9টা কোথায় গেল? এই যে বলতেছি তোমাকে, দেখো, তোমাকে আমি বলতেছি, দেখো 9টা কোথায় গেল। এই যে 9টা, অর্থাৎ আগে ছিল 39টা, এখন হয়ে গেল কয়টা? 30টা। বাকি 9টা গেল কোথায়? 9টা গেল কোথায়? যেমন দেখো, খেয়াল করো, বাংলা বর্ণমালার মধ্যে কয়টা ভাইয়া? একটা মূর্ধন্য আছে, একটা দন্তন্য আছে, তাই না? স কয়টা? এই যে একটা স আছে, একটা দন্ত স আছে, তাই না? আছে। আবার মনে করো বর্গীয় জ একটা আছে, আবার অন্তস্থীয় জ একটা আছে, তাই না? আছে। তাহলে দেখো এই দুটো উচ্চারণ কি সেম না? আমি বললাম নামাজ, নয়কার না, ময়কার মা, জ, নামাজ। আবার তুমি লেখলা কি? তুমি একটু স্টাইল করতে গিয়ে লেখলা নয়কার না, ময়কার মা, অন্তস্থীয় জ, নামাজ। দুইটার উচ্চারণে সেম, দুইটার উচ্চারণে কি সেম? এখন মনে করো আবার মনে করো তুমি লেখছো, তোমার নানার বানান লেখছে পাবে নয়কার না, মূর্ধন্য আগে দিছো, পরে নয়কার না, দন্ত আগে দিছো, না না। আমি কি করলাম? আমি আর একটু স্মার্ট হওয়ার জন্য আমি বললাম দুইটা মূর্ধন্য দিলাম, নয়কার না, দুইটা মূর্ধন্য দিলাম, নয়কার না, নয়কার না, না। এই যে তোমার নানা, আমার নানার উচ্চারণ কি? দুইটাই সেম, দুইটাই কি সেম, বাট এখানে মূর্ধন্য লাগাইছো তুমি, আমি এখানে দন্ত লাগাইছি, জাস্ট পার্থক্য এটাই। তাহলে এই যে এখানে কি হলো? এরকম বর্ণ দেখো, তাহলে ন এখানে একটা, এখানে একটা, দুইটা ন কি সেম, এই দুটো থেকে আমি একটা নিব, সেম। দ্যাট মিনস এখানে আমি কটা নিব? একটা নিব। এইভাবেই 9টা বর্ণ থেকে 9টা খেপে গেছে। যেমন জ থেকে জ, দুইটা জ আছে, একটা জ হবে, একটা খেপে যাবে, মানে একটা কমে যাবে। আবার স 3টা আছে, 3টার মধ্যে 2টা বর্ণ সেম, তালব্য স, মূর্ধন্য স, দুইটা সেম, এখান থেকে একটা কাউন্ট করা হবে। এভাবে আস্তে আস্তে 9টা বর্ণ কি হবে? হারিয়ে যাবে। এগুলো আমরা পেট বেঁচে সুন্দর মতো পড়াবো আর কি। হ্যাঁ, ওকে ভাইরা, তাহলে উত্তর হচ্ছে কয়টা? 30টা। পরবর্তী প্রশ্ন আসি। পরবর্তী বলছে কি? গৌণার্থ, মুখ্যার্থ। তোমাকে একটা টেকনিক শেখাই দিই। কোন শব্দের শেষে, শব্দের শেষে কি ভাইয়া? শব্দের শেষে যদি থয় রেপ থাকে, কি রেপ থাকে? শব্দের শেষে যদি আমার থয় রেপ থাকে, তাহলে তুমি ধরে নিবা, তুমি বুঝে নিবা যে ভাইয়া এটা হচ্ছে আমার অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। কি বলছি? শব্দের শেষে যদি আমার থয় রেপ থাকে,
তাহলে তুমি ধরে নিবা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অর্থ তালব্য বিষয়। এখন খেয়াল করো তো, গৌণার্থ রেবাসে আছে, মুখ্যার্থ থয় রেবাসে আছে, তাহলে কোনটা তালব্য বিষয়? হ্যাঁ, এটা হচ্ছে আমার কি অর্থ তালব্য বিষয়। ওকে, ঠিক আছে, তাহলে আশা করি বোঝাইতে পারছি তোমাদের, আশা করি তোমাদের বোঝাইতে পারছি। ওকে ভাইরা, পরবর্তী প্রশ্নে আসি। বাংলা ভাষার মোট মৌলিক ধ্বনি কতটা? এখন কি বলছে, এখন স্পেসিফিক আমাকে বলে দেয় নাই, এখানে ব্যঞ্জনবর্ণ বলে নাই, আবার এখানে স্বরবর্ণ বলে দেয় নাই, আমাকে বলছে কি, আমাকে বলছে বাংলা ভাষার মোট মৌলিক ধ্বনি কয়টা। মোট মোট বাংলা ভাষার, বাংলা ভাষা মানে কি, স্বরবর্ণ আছে, ব্যঞ্জনবর্ণের মধ্যে আছে। কিছুক্ষণ আগে আমি শিখছি যে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন ধ্বনি কয়টা? 30টা। ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টা, বাট ব্যঞ্জন ধ্বনি কয়টা? 30টা। এবং স্বরবর্ণ হচ্ছে কয়টা? স্বরবর্ণ আছে 11টা, বাট মৌলিক স্বরধ্বনি হচ্ছে মানে কয়টা? 7টা। তাহলে কয়টা? 30 আর 7 কত হলো ভাইয়া? যোগ করলে কত হবে? 30 আর 7 আমার যোগ করলে হচ্ছে 37। উত্তর কত? 37। উত্তর আমার 37। এই তো, হ্যাঁ তো বুঝতে পারছো সবাই, আস্তে আস্তে সবাই বুঝতেছো, সবাই বলতে পারতেছো। তাহলে উত্তর কত? 37। এখন এগুলো আস্তে আস্তে ডিটেলস পরে দেখাবো তোমাদের ইনশাল্লাহ। ওকে, পরে আসে কি বলছে, ওই আর ও, ওই আর আছে কি ও, এই যে দুইটা বর্ণ, এই দুইটা বর্ণ থেকে বিগত বছর আসছে প্রশ্ন, ওই আর ও, এগুলো আমার কি ধরনের ধ্বনি, মানে কোন টাইপের ধ্বনি তোমাকে প্রশ্ন জানতে চাওয়া হয়েছে। এখন ওই আর ও এগুলো কোন ধরনের বর্ণ? আমি জানি এগুলো স্বরবর্ণ। কি ভাইয়া? তুমি জানো, আমি জানি। হ্যাঁ, তুমি জানো, আমি জানি, বুঝতে পারছো? তুমি জানো, আমি জানি, এটা কি, এগুলো স্বরবর্ণ, এগুলো কি স্বরবর্ণ। কিন্তু স্পেসিফিক ওই আর ও এগুলো কেন, এগুলো কোন ধরনের বর্ণ? এগুলো কি অর্ধস্বরধ্বনি, যৌগিক ধ্বনি, অনুনাসিক নাকি ব্যঞ্জন ধ্বনি? একটু ক্লিয়ার করি। এগুলো হচ্ছে আমার যৌগিক স্বরধ্বনি, স্বরধ্বনি এবং বর্ণ একই হবে। এখন ওই যে ও আর ওই কেন যৌগিক? যৌগিক মানে কি? যৌগিক মানে হচ্ছে যে শব্দগুলো বা যে বর্ণগুলো আমি ভেঙে লিখতে পারবো। যেমন ওইটাকে আমি লিখতে পারবো অ রস্যই, অ প্লাস রস্যই। কি হলো দেখো তো, এখন তুমি দিলে যোগ করো, অ প্লাস রস্যই, ওই হয়েছে, ওই অ প্লাস রস্যৌ যোগ করো, ও হয়েছে। এই ওর উচ্চারণটা আমি দুইভাবে লিখতে পারি, জাস্ট দুইটা শব্দ দিয়ে কি করতে পারি, লিখতে পারি। আর যৌগিক মানে কি? যেটাকে ভাঙা যায়, যেটাকে ভেঙে চুরমার করা যায়, তার মানে এই শব্দটাকে আমি ভাঙতে পারছি, তার মানে এটা যৌগিক। এই শব্দটাকে আমি ভাঙতে পারছি, তার মানে এটা যৌগিক, এটা যৌগিক। তার মানে কি? তার মানে এগুলো বর্ণ, এগুলো লিখিত রূপ আছে, এগুলো হচ্ছে যৌগিক বর্ণ, যৌগিক স্বরবর্ণ বা দ্বিস্বর ধ্বনি। দ্বিস্বর মানে কি? দ্বিস্বর মানে দুইটা স্বরধ্বনি। এখানে তো একটা দুইটা আছে না ভাইয়া? দুইটা আছে, দ্বিস্বর স্বরধ্বনি। এভাবে শিখবা ভাই আস্তে আস্তে। এই তো গুড, ঠিক আছে ভাইয়া, ওকে বুঝাইতে পারছি তোমাদেরকে। পরবর্তী আসি ভাইয়া, দেখো কি বলছে, খেয়াল করো কি বলছে। ব্যঞ্জন ধ্বনির কোনটি মূর্ধন্য ধ্বনি? ও বাবা রে বাবা, এই কোশ্চেনের পরীক্ষা আসছে, যে এই টাইপের কোশ্চেনের পরীক্ষা আছে, যখন ভালো দেখি না তোর মনে হয় যে পোলাপানগুলো কেন ফেল করে, পোলাপানগুলো কেন ফেল করে, মানে নিজের কাছে অজান্তিক প্রশ্ন চলে আসে, এই পোলাপানগুলো কেন ফেল করে। মানে এই সহজ কোশ্চেনগুলো পরীক্ষা আসে, এই প্রশ্নগুলো পোলাপানগুলো পারে না, ভুল দিয়ে আসে। কেন যে পারে না আমার মাথায় আসে না ভাই, কেন পারে না, কেন পারে না, কেন পারে না? এই যে ব্যঞ্জন ধ্বনির কোনটি মূর্ধন্য ধ্বনি, কোনটি মূর্ধন্য ধ্বনি? একটু খেয়াল করো তো। মূর্ধন্য মানে কি? আমরা জানি 5 ধরনের বর্ণ আছে, ক, চ, ট, ত আর হচ্ছে কি প। এই ক হচ্ছে কণ্ঠ, ক কি কণ্ঠ, মনে রাখবা। চ কি? চ হচ্ছে তালব্য, হ্যাঁ তালব্য। এটা হচ্ছে মূর্ধ, এই যে মূর্ধ, এই মূর্ধান্য বা মূর্ধান্য, এই যে মূর্ধান্য। তার মানে কি? টর পরে কি আছে? ট, ঠ, ঢ, ডহ হচ্ছে মূর্ধন্য। এই যে 5টা, এই 5টাকে বলা হয় মূর্ধন্য বর্ণ। কি বর্ণ? মূর্ধন্য বর্ণ। এখন দেখো তো 5টার মধ্যে কোনটা আছে? এই প্রথমটা হচ্ছে এই নাম্বারটা, ট। এই হবে উত্তর। কি হবে? উত্তর হচ্ছে আমার এই হবে। বুঝতে পারছো কিভাবে এ হইলো? মূর্ধন্য বর্ণ গেল। এখন যদি বলে উষ্ঠ বর্ণ কোনগুলা? উষ্ঠ মানে যে প বর্ণ, উষ্ঠ মানে যেগুলো ঠোঁট থেকে উচ্চারিত হয়, ঠোঁট যেগুলো আমার ঠোঁট থেকে উচ্চারিত হয়, যেমন উষ্ঠ, যেমন কি উষ্ঠ। তাহলে উত্তর কি? উত্তর আসবে প, তারপর কি ফ, ব, বহ আর হচ্ছে ম, এইগুলো হচ্ছে উষ্ঠ বর্ণ। ওকে, পরবর্তী আসি। এই যে পরবর্তী প্রশ্ন চলে আসছে, দেখছো বলতে বলতে চলে আসছে, বলতে বলতে চলে আসছে। কোন ধ্বনি বাকযন্ত্রের উষ্ঠ অর্থাৎ ঠোঁট? কি বলছে? লিখে স্পেসিফিক লিখে দিছে, উষ্ঠ মানে যেগুলো ঠোঁট থেকে উচ্চারিত হয়। এরকম বর্ণ কোনগুলা? এটাকে বললাম, এই যে প, ফ, ব, বহ, পরে হচ্ছে কি এই যে মহ, ম, এই যে 5টা। এখন দেখো তো, তুমি প উচ্চারণ করার সময় তোমার ঠোঁট লাগে কিনা? তুমি মনে করো প উচ্চারণ করবা,
প উচ্চারণ করার আগে তুমি ঠোঁট ধরে রাখো, ঠোঁট মিলতে দিবা না, মানে একটা ঠোঁটের সাথে একটা ঠোঁট মিলতে দিবা না, তুমি মিলতে দিবা না, তোমার প উচ্চারণ করতে পারবে না। তুমি ফ উচ্চারণ করো, ফ উচ্চারণ করতে তোমার অবশ্যই ঠোঁট লাগবে, মানে একটা ঠোঁটের সাথে মিলতে হবে না, ফ উচ্চারণ হবে না। তুমি ব উচ্চারণ করো, পারবা না, কারণ পারবা না কেন, কারণ তোমার ঠোঁট লাগবে। তার মানে কি, এগুলো উচ্চারণ করতে আমার ঠোঁট লাগে, দ্যাট মিনস এগুলো উষ্ঠবর্ণ, এগুলো আমার কি, এগুলো হচ্ছে আমার উষ্ঠবর্ণ। তাহলে উত্তর হচ্ছে আমার কি, এই যে ম, উত্তর হচ্ছে আমার ম, এই নাম্বারটা, বুঝতে পারছো? এগুলো হচ্ছে আমার ম। ওকে ওকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন করছে, দেখো চট্টগ্রাম হবে আর কি, এখানে চট্টগ্রাম, সরি এটা হবে চট্টগ্রাম। এই চট্টগ্রাম শব্দটার মধ্যে জাস্ট মনে করো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এখান থেকে জাস্ট বলছে চট্টগ্রাম, এই চট্টগ্রাম শব্দটির কয়টি অক্ষর আছে? এখন এসে প্রশ্ন, কয়টি অক্ষর আছে চট্টগ্রাম শব্দের মধ্যে? প্রশ্ন বলতে হয় চট্টগ্রাম শব্দটার মধ্যে আমার কয়টা অক্ষর আছে। এখন আমি কিভাবে বুঝবো? জাস্ট সহজ টেকনিক, অক্ষর নির্ণয় করার সহজ টেকনিক কি, মানে অক্ষর নির্ণয় করার একেবারে সহজ একটা টেকনিক আছে। টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে জাস্ট মনে রাখবা, চট্টগ্রাম এই শব্দটাকে আমি কি করব, বাংলিশে লিখবো। লিখলাম চট্ট, CHATT, চট্ট, হ্যাঁ চট্ট, TO, চট্টগ্রাম, GRAM, গ্রাম, চট্টগ্রাম, হ্যাঁ খেয়াল করো। CH, এখানে দেখো তো চট্টগ্রাম লিখলাম, লেখার পরে এখানে ভাওয়েল কয়টা আছে দেখি তো, এখানে একটা ভাওয়েল, এ একটা ভাওয়েল, ও একটা ভাওয়েল, হ্যাঁ চট্টগ্রাম, হ্যাঁ এই যে একটা ভাওয়েল, তিনটা পাইলাম, কয়টা? তিনটা। তাহলে এখানে অপশন দেয় না, অপশনে নাই, তিনটা, এখানে ধরলাম তিনটা, এখানে 4 অপশন বাদ, 3 দিলাম। চলো চট্টগ্রাম এই শব্দের মধ্যে ভাওয়েল কয়টা? 4টা, দ্যাট মিনস অক্ষর কয়? 3টা। অক্ষর কয়টা? 3টা। তাহলে অক্ষর কি হবে? অক্ষর বুঝবো 3টা। অক্ষর কয়টা? 3টা। উত্তর হচ্ছে 3টা হবে, হ্যাঁ উত্তর 3টা। ওকে, পরে আসি হাটহাজারী। এই যে দেখো, তুমি যে বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন দেখতেছো, এই বিশ্ববিদ্যালয়টা চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়, হাটহাজারী কি হাজারী? হাটহাজারী, এই হাটহাজারী উপজেলার মধ্যে অবস্থিত, সেজন্য এটা দেওয়া, পরীক্ষা হতে আসতে পারে, এই যে হাটহাজারী। দেখি তাহলে আমার প্রথম টেকনিক কি, এই হাটহাজারী শব্দটাকে আমি কি করব, বাংলিশে লিখবো। তো লিখি আমি বাংলিশে, হাট লিখলাম, হাজারি, হাজারি লিখলাম, হাজারি। তুমি যেভাবে লেখো সমস্যা নেই, হাজারি লিখলে হবে, মানে হাজারি লিখলে হবে। এখন দেখি তো হাটহাজারী শব্দের মধ্যে ভাওয়াল কয়টা আছে? এই যে একটা, 1, পরে কি যে 2 নাম্বার, 2, এই একটা 3, এই একটা 4, তার মানে কয়টা? হাটহাজারী শব্দের মধ্যে অক্ষর আছে কয়টা? আমার 4টা। কয়টা আছে? 4টা। হ্যাঁ, চট্টগ্রামের মধ্যে 3টা, হাটহাজারীর মধ্যে কয়টা? 4টা। হাটহাজারী 4টা। কয়টা? উত্তর হচ্ছে এই নাম্বারটা, উত্তর হচ্ছে আমার এই নাম্বারটা। প্রিয় ভাইরা, আসলে ইজি ভাই, তুমি এগুলো পারবা ইনশাল্লাহ, ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট লেগে থাকতে হবে, লেগে থেকে সুন্দর মতো চেষ্টা করতে হবে। ওকে ভাইয়ারা, এই ছিল আজকের যে ধ্বনি বর্ণ থেকে যেরকম সহজ কোশ্চেন। এখন যে কোশ্চেনগুলো তোমাকে দিছি, তুমি ম্যাক্সিমাম পারছো না ভাইয়া? আমাকে একটু বলো তো, যে কোশ্চেনগুলো দিছি মানে কে কয়টা পারো নাই, জাস্ট এটা বলো আমাকে, তুমি কয়টা পারো নাই আমাকে একটু বলো। আমি বলার আগে তোমার মনে হয়েছে যে তুমি কোশ্চেন উত্তরটা পারো, সবাই একটু বলো দেখি। প্রিয় ভাইরা, আমাকে একটু বলবা, দেখো তোমার চান্স কিভাবে হবে তোমাকে বলে দিচ্ছি আমি। তুমি একটু আমাকে বলো যে ক্লাসের মধ্যে যেই প্রশ্নগুলো তোমাকে আমি দেখাইছি, এগুলো আমি বলার আগেই তোমার মনে হয়েছে এই উত্তরটা রাইট, এখানে উত্তরটা রাইট, এরকম কোশ্চেন কয়টা, এবং তোমার কোনটা তুমি পারো নাই কা, বলো আমারটা দেখে তুমি শিখছো, তুমি কোনটা পারো নাই কা আমাকে একটু কমেন্ট করে বলো, মানে তুমি কয়টা পারো নাই কা, তুমি কয়টা পারো না। অর্থাৎ এই ক্লাসের মধ্যে যে কত প্রশ্নগুলো দেখাইছি আমি, যে প্রশ্নগুলো তোমাকে দেখাইছি, যে প্রশ্নগুলো এগুলো দেখাইছি, এই প্রশ্নগুলো দেখাইছি, তুমি কয়টা পারো নাই, একটু বলো তো দেখি। তুমি কটা জানতা না, বলো একটু কমেন্ট করে বলো, তুমি কটা জানতা না। হ্যাঁ, এটা আমি পাইছিলাম পরীক্ষা প্রশ্নগুলো, ঠিক আছে, একটু বলো দেখি। এখন ছবির প্রশ্ন প্যাটার্নটা কি, আজকে ক্লাস টেবিল ছবি প্যাটার্নটা নিয়েছি, এখন ছবির প্রশ্ন প্যাটার্ন দেখ কি কিরকম তোমাকে দেখাইলাম তো, ছবির প্যাটার্ন প্রশ্ন প্যাটার্নটা কিরকম তোমাকে দেখাইলাম না, দেখছো এরকম প্রশ্ন প্যাটার্ন হবে, দেখছো। ওকে, এই তো একদম বলতে ভাই সব পারছি, আলহামদুলিল্লাহ সব পারছি। এখন এগুলো ভাই আমার বানানো প্রশ্ন না ভাইয়া, এগুলো আমার বানানো প্রশ্ন না, এগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্তৃক প্রণীত, তারা মানিয়েছেন, তারা পরীক্ষা। তো তোমাদের সিনিয়র ভাইয়েরা, তোমার সিনিয়র আপুরা এইগুলো পড়ে এইগুলো প্রশ্নগুলো ফেস করে পরীক্ষা দিয়েছে। তুমি পারো ভাইয়া, তুমি পারবা, বিশ্বাস রাখো। অন্য বিষয় তুমি পারবা কি পারবা না আমি জানি না, বাট তুমি চট্টগ্রামে পারবা,
তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পারবা, এই বিশ্বাসটুকু আজকে ক্লাস থেকে তুমি নিয়ে নাও, এই আত্মবিশ্বাসটুকু তুমি আজকে ক্লাস থেকে নিয়ে নাও যে আমি পারবো, এত সহজ কোশ্চেন আসলে অবশ্যই আমি পারবো, এই বিশ্বাসটুকু হিম্মতটুকু মনের মধ্যে নিয়ে নাও যে পারবো ভাই ইনশাল্লাহ। হ্যাঁ, একজন বলছে সবগুলো আজকে নতুন শিখছি ভাইয়া। ওকে, হ্যাঁ শিখতে থাকো ভাই, ক্লাস প্রতিনিয়ত করবা, দেখবা ইনশাল্লাহ এগুলো পারো ভাই ইনশাল্লাহ। ওকে, অনেকেই বলছো ভাই অনেকগুলো পারছি, একটা দুইটা ভুল হয়েছে, বাকিগুলো পারছি। আশা করি আস্তে আস্তে সবগুলো শিখবা, তুমি হুট করে এই নতুনগুলো শিখতে পারবে না ভাইয়া। ঠিক আছে ভাইরা? ওকে ঠিক আছে ভাইরা, এই তো নতুন নতুন যারা আসে তারা হয়তো বুঝতে সমস্যা হচ্ছে। হ্যাঁ, সাধারণ প্রশ্ন কবে কবে পাবেন ভাইয়া? সাধারণ প্রশ্ন ভাই এই মাসের মধ্যে পাবা, এই মাসে পেন্টিংয়ে চলে গেছে অলরেডি, এই মাসের মধ্যে পেয়ে যাবে। আসা আমাদের কাছে বইটা চলে আসে, তোমার পেয়ে যাবে ইনশাল্লাহ ভাইয়া, খুব শীঘ্রই তোমাদের দিয়ে দেবো, তোমরা যাতে পড়াশোনা করতে পারো। সাধারণ প্রশ্ন একটা হচ্ছে আমাদের একটা আবেগ, একটা ভালোবাসার জায়গা, কারণ আমরা নিত্য নৈমিত্তিক শাটল ট্রেনের মধ্যে, তুমি শাটল ট্রেন ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কল্পনা করতে পারবে না, কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহর থেকে অনেক দূরে। দূরে হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী যাতায়াত যানবাহন যেটা আমরা বলি, মানে নিত্যদিনের সঙ্গে হচ্ছে শাটল। আমরা সেই প্রশ্নকে, সেই চিন্তা মাথায় রেখেই প্রশ্ন ব্যাংকে নাম দিই শাটল প্রশ্ন ব্যাংক। সেই প্রশ্ন ব্যাংকটা তোমাদের নিত্য নৈমিত কাজে লাগবে। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ে শহর থেকে বিশ্ববিদ্যালয়ে আসতে যেমন শাটল ট্রেন লাগে, ঠিক একইভাবে তোমাকে এই বিশ্ববিদ্যালয়ে আসতে শাটল প্রশ্ন ব্যাংক লাগবে ইনশাল্লাহ। ওকে ভাইরা, ঠিক আছে, পারবা, এক্সামে পারবা না, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, পারবা ইনশাল্লাহ। ঠিক আছে ভাইরা, আজকে ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখছি, তোমাদের সাথে খুব শীঘ্রই পরবর্তী আরেকটা ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।